সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থ আছো, বাসায় নিরাপদেই আছো। আজকের অনলাইন লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি অসীম কুমার বর্মন, জুনিয়র ইনস্ট্রাক্টর, ননটেক গণিত, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আজকে আমার 9 নম্বর লেকচার। আজকে আমরা ম্যাথমেটিক্স 2 বিষয়ে আলোচনা করব। এই বিষয়টি দ্বিতীয় পর্ব, সকল টেকনোলজির জন্য প্রযোজ্য। এর বিষয় কোড 65921। আমরা গত বেশ কয়েকটি ক্লাসে ক্যালকুলাসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ ক্যালকুলাসের অধ্যায় 13 ইনডেফিনিট ইন্টিগ্রাল, অনির্দিষ্ট যোজিত ফল, এই সম্পর্কে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা দেখি যে কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের পাঠের যে শিখন ফল, অংশায়ন সূত্র বা ইন্টিগ্রেশন বাই পার্টস, এটা সম্পর্কে জানব। অংশায়ন সূত্রের সাহায্যে বিভিন্ন সমস্যার সমাধান, অর্থাৎ যোগজ বা বলা হচ্ছে ইন্টিগ্রাল, এটা নির্ণয়ের বিভিন্ন কৌশল সম্পর্কে আমরা জানব। তো শুরু করা যাক আজকের পাঠের মূল বিষয়। প্রথমে আমরা দেখি যে ইন্টিগ্রেশন বাই পার্টস, এটা বলতে আমরা আসলে কোন জিনিসটাকে বুঝি বা কোন প্রসেসটাকে বুঝি। তো এখানে ইন্টিগ্রেশন বাই পার্টস, এটাকে আমরা বাংলায় বিভিন্ন নামে অভিহিত করে থাকি। একটি হচ্ছে অংশায়ন পদ্ধতি, আরেকটি বাংলা হচ্ছে সখণ্ড যোগজীকরণ। তো এই দুটো বাংলা শব্দ, আর ইংরেজিতে আমরা বলছি ইন্টিগ্রেশন বাই পার্টস। তো এখানে দেখো, আমরা এর আগে বিভিন্ন সমস্যা সমাধান করেছি, বিভিন্ন সাধারণ সমস্যা সমাধান করেছি, অর্থাৎ যেগুলো আমাদের স্ট্যান্ডার্ড যে ফর্মুলাগুলো ছিল ইন্টিগ্রাল ক্যালকুলাসের, সেগুলোর সাহায্যে আমরা সরাসরি কিছু সমস্যার সমাধান করেছিলাম। এবং এর পরবর্তীতে আমরা মেথড অফ সাবস্টিটিউশন অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতিতেও কিছু সমস্যা সমাধান করেছি। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা যে পদ্ধতির সাহায্যে আমরা সমস্যার সমাধান করব, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস। তো এই পদ্ধতিটি সম্পর্কে যদি বলা হয়, তো অনেক সময় দুটি ফাংশনের গুণফলের যোগজীকরণ সাধারণ নিয়মে করা অসম্ভব হয়ে পড়ে। তোমরা গত লেকচারে দেখেছো যে একই প্রবলেমে দুইটি ফাংশন ছিল, অর্থাৎ দুইটি পার্ট আমরা দেখেছি, যেটাকে আমরা জেড ধরছিলাম এবং তাকে ডেরিভেটিভ করার পরে আরেকটি ফলাফল আমরা পেতাম। সেই ফলাফলের সঙ্গে বাকি অংশটুকু কিন্তু পুরোপুরি মিলে যাইত। তো এখানেও দুটি ফাংশনের গুণফল অবস্থা থাকবে, কিন্তু এখানে আমরা ওই পদ্ধতিতে সমস্যাগুলো সমাধান করতে পারবো না। তো যেসব ক্ষেত্রে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারবো না, সেসব ক্ষেত্রে এই পদ্ধতিটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেটি বলা হচ্ছে যে দুটি ফাংশনের গুণফলের যোগজীকরণ, যেগুলো আমরা সাধারণ নিয়মে করতে পারি না, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা যে বিশেষ পদ্ধতি ব্যবহার করে থাকি, সেই পদ্ধতিকে বলা হচ্ছে অংশায়ন পদ্ধতি বা সখণ্ড পদ্ধতি অথবা ইন্টিগ্রেশন বাই পার্টস। তো এখানে আমাদের একটি সূত্র আছে, যেটাকে আমরা প্রতিজ্ঞা বলছি। তো এখানে ইন্টিগ্রেশন বাই পার্টস এর যে প্রতিজ্ঞাটা, সেটা হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক্স চলকের সাপেক্ষে ইউ এবং ভি যদি দুটি অন্তরীকরণযোগ্য ফাংশন হয়, অর্থাৎ ইউ একটা ফাংশন, এক্স এর ফাংশন, এবং ভি অপর একটি ফাংশন, সেটাও এক্স চলকের ফাংশন। তো এই দুটি ফাংশনই যদি আমরা অন্তরীকরণ করতে পারি, অর্থাৎ অন্তরীকরণযোগ্য হয়, তাহলে তাদের গুণফল অর্থাৎ ইউভি এর ইন্টিগ্রাল হবে ইউ ইন্টু ইন্টিগ্রাল অফ ভিডিএক্স মাইনাস, এখানে দেখো
আগে ভিতরের অংশটা দেখো, এই যে হাইলাইট করা যেটা অংশটা, du dx ইন্টিগ্রাল অফ ভি ডিএক্স, এবং যেটা ফলাফল পাওয়া গেল তার আরেকবার ইন্টিগ্রাল, অর্থাৎ ইন্টিগ্রাল অফ ডিএক্স। তাহলে কি দাঁড়াচ্ছে যে দুটো ফাংশন, সাধারণত আমরা প্রথমটাকে ইউ ধরবো এবং দ্বিতীয় অংশটাকে ধরবো ভি। তো এই দুইটি ফাংশনের গুণফলের ইন্টিগ্রাল অর্থাৎ ইন্টিগ্রাল অফ ইউ ভি ডিএক্স হবে, প্রথম ফাংশনটা স্থির থাকবে, দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রাল হচ্ছে, এরপরে প্রথম ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে এবং দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রালটা অপরিবর্তিত থাকছে। এবং এই ফলাফলটা পাওয়ার পরে এটাকে আমরা আরেকবার ইন্টিগ্রাল করব, অর্থাৎ ইন্টিগ্রাল বের করব, ইন্টিগ্রেশন করব। তো এই হলো মূলত আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস এর যে প্রতিজ্ঞা বা যে আমরা সূত্রগুলো, যে সূত্রটি ইউজ করব সেই সূত্রটির এখানে আমি একটু বললাম। তো এটাকে যদি আমরা ভাষায় প্রকাশ করতে চাই, যদি আমরা আমাদের নিজের ভাষায় বলতে চাই, তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারি যে দুটি ফাংশনের গুণফলের যোগজ, দুটি ফাংশনের গুণফলের যোগজ হবে প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের যোগজ, এরপরে সূত্রের মাইনাস প্রথম ফাংশনের অন্তরক সহগ ইনটু দ্বিতীয় ফাংশনের যোগজ। এখানে দেখো আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি যে প্রথম ফাংশনের অন্তরক সহগ ইনটু দ্বিতীয় ফাংশনের যোগজ। এটা বের করার পরে যে ফলাফলটা দাঁড়াবে তার যোগজ, অর্থাৎ তার ইন্টিগ্রাল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে দুটো ফাংশন যদি গুণ অবস্থায় থাকে তাদের ইন্টিগ্রালটা আমরা কিভাবে বের করব। তো এখানে সবসময় আমরা মনে রাখবো যে দুটি ফাংশনের গুণফল আকারে থাকলে আমরা প্রথম ফাংশনটাকে সবসময় বলবো ইউ এবং দ্বিতীয় ফাংশনটাকে বলবো ভি। তো এখন আমাদের যে এখানে প্রতিজ্ঞাটা আছে বা যে সূত্রটা আমাদের আছে, এটাকে যদি আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করতে চাই বা প্রমাণ করতে চাই, তাহলে একটু দেখো যে প্রতিজ্ঞা তো আমরা একটু বললামই যে এক্স চলকের সাপেক্ষে যদি ইউ এবং ভি দুটি অন্তরীকরণযোগ্য ফাংশন হয় তাহলে ইন্টিগ্রাল অফ ইউ ভি ডিএক্স সমান আমাদের এখানে ডান দিকের অংশটি। তো এটাকে প্রমাণের জন্য দেখো আমরা ইউ এবং ডাব্লিউ যদি দুটো ফাংশন হয় এবং এই দুটো ফাংশনই এখানে বলা হচ্ছে এক্স চলকের ফাংশন, এবং এই ফাংশন দুটো যদি অন্তরীকরণযোগ্য হয় তাহলে আমরা লিখতে পারি, যেহেতু অন্তরীকরণযোগ্য তাহলে ডিডিএক্স অফ ইউ ইন্টু ডাব্লিউ, অর্থাৎ আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাসে ডিডিএক্স অফ ইউ ভি অর্থাৎ দুটো ফাংশনের গুণফলের সূত্র আমরা জানি, সেই হিসেবে এটা লিখতে পারি ইউ ইন্টু ডিডাব্লিউ ডিএক্স প্লাস ডাব্লিউ ইন্টু ডিইউ ডিএক্স। এখন দেখো যদি আমরা যোগজীকরণের সংজ্ঞা ব্যবহার করি এখানে, অর্থাৎ যোগজীকরণের সংজ্ঞায় আমরা কি শিখেছিলাম যে কোনো একটা ফাংশনকে ডেরিভেটিভ করার পরে যে ফলাফলটা পাবো সেই ফলাফলকে আবার ইন্টিগ্রাল করলে বা ইন্টিগ্রেশন করলে আবার পূর্বের ফাংশনটি আমরা ফিরে পাবো। তাহলে এখানে দেখো এই যে আমরা ডেরিভেটিভ করছি ইউ ডাব্লিউ কে এবং ফলাফলটা যেটা পাইছি সেটা হলো যে ডান দিকের অংশটি। তাহলে কি ফলাফল কোনটা? ডান দিকের অংশটি। তাহলে সংজ্ঞা অনুযায়ী আমরা পাবো ইন্টিগ্রাল অফ ডান দিকের অংশ অর্থাৎ ফলাফলটি, এই যে ইন্টিগ্রাল অফ ফলাফল ইকুয়াল মূল ফাংশন, অর্থাৎ মূল ফাংশন বলতে এখানে ইউ ডাব্লিউ, এই যে ইউ ডাব্লিউ। তো এখন আমরা প্রমাণ করার খাতিরে বা সুবিধার্থে এখানে আমরা একটু সিম্পলিফাই করে নিয়েছি। এখানে দেখো আমরা জানি যে একাধিক ফাংশনের সমষ্টি এখানে যদি থাকে তাদের ইন্টিগ্রাল হবে তাদের পৃথক পৃথক ইন্টিগ্রালের সমষ্টির সমান। তো এখানে আমরা অর্থাৎ সহজ বাংলায় যদি বলা হয় যে ইন্টিগ্রালটা আমরা ভাগ করে দিতে পারি আলাদা আলাদা করে, তো ভাগ করে দিলাম। এখন একটু আমরা পক্ষান্তর করলাম, ইন্টিগ্রাল অফ ইউ ডিডব্লিউ ডিএক্স ডিএক্স ইকুয়াল ইউ ডাব্লিউ মাইনাস ইন্টিগ্রাল অফ ডাব্লিউ ইন্টু ডিইউ ডিএক্স ডিএক্স, অর্থাৎ আমরা জাস্ট এখানে পক্ষান্তর করে নিলাম।
এখন প্রমাণের খাতিরে যদি আমরা এই যে dw dx অর্থাৎ x এর সাপেক্ষে w এর ডেরিভেটিভ, এটাকে আমরা একটা ধরে নিলাম আরেকটি ফাংশন v ফাংশন, অর্থাৎ dw dx ইকুয়াল v। তো ঘুরে ফিরে আবার ওই যোগজীকরণের সংজ্ঞা অনুযায়ী এখানে v এর ইন্টিগ্রাল হবে w, অর্থাৎ যেহেতু এখানে w কে ডেরিভেটিভ করে v পাওয়া গেছে, সুতরাং v কে ইন্টিগ্রাল করলে আবার w ফাংশনটি পাওয়া যাবে। তো এখন এই মান দুটো যদি আমরা যে ফলাফলটা পাইছিলাম সেখানে যদি পুট করি তাহলে কি পাচ্ছি, এখানে দেখো যে ইন্টিগ্রাল অফ u ইন্টু dw dx, তো dw dx এর পরিবর্তে এখানে আমরা v লিখেছি, dx ইকুয়াল u, ঠিক আছে। এখানে দেখো আবার w, তাহলে w পরিবর্তে আমরা লিখতে পারি যে ইন্টিগ্রাল অফ v dx, সেটা আমরা বসাই দিলাম। এরপরে মাইনাস মাইনাস ঠিক থাকলো, ইন্টিগ্রাল চিহ্ন থাকলো, এই যে এখানে w, তাহলে w এর পরিবর্তে আমরা লিখব কি ইন্টিগ্রাল অফ v dx। তো এখানে একটু আমরা সাজাই নিয়েছি, অর্থাৎ পরের অংশটি অর্থাৎ du dx সেই অংশটিকে আমরা সামনে লিখেছি du dx, আর এই যে w এর মানটা হচ্ছে ইন্টিগ্রাল অফ v dx। তো এভাবে করার ফলে দেখা যাচ্ছে যে আমাদের যে মূল প্রতিজ্ঞাটা ছিল বা মূল সূত্রটা ছিল সেই প্রমাণটা কিন্তু আমাদের অলরেডি চলে আসছে। তো তোমরা গাণিতিক ব্যাখ্যা যেটা সেটা আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টস যে পদ্ধতিটা, এখানে মূল বিষয় হচ্ছে যে আমরা কোন অংশটাকে, এখানে বলছি যে দুটো ফাংশন গুণ অবস্থায় থাকবে, তো আমরা কোন ফাংশনটাকে ইউ ধরবো, কোন ফাংশনটাকে ভি ধরবো, এই জিনিসটাই মূলত এখানে গুরুত্বপূর্ণ। অর্থাৎ ইউ ফাংশনটি আমরা কাকে ধরবো সেইটাই এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো কাকে ধরবো সেটা বিষয়ে একটু এখানে আলোকপাত করা যাক। যে অর্থাৎ এখানে আমি বলছি যে প্রথম ফাংশন নির্ণয়ের পদ্ধতি। তো সখণ্ড যোগজ প্রক্রিয়ায় অর্থাৎ ইন্টিগ্রেশন বাই পার্টস এই প্রক্রিয়ায় প্রথম ফাংশন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি অনেকটা অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের উপর নির্ভরশীল, অর্থাৎ আমরা অনেক সমস্যা সমাধান করার পরে সেগুলো পর্যবেক্ষণ করার পরে যে অভিজ্ঞতাটা অর্জন করি সেই পদ্ধতি ইউজ করে আমরা যেটা ইউ ফাংশন অর্থাৎ প্রথম ফাংশন নির্বাচন করব সেটাই হলো এখানে মূল গুরুত্বপূর্ণ বিষয়। তো এই প্রক্রিয়ায় প্রথম ফাংশন নির্বাচনের আসলে কোনো ধরাবাঁধা নিয়ম নাই, তবে কিভাবে আমরা করব, সাধারণত যে ফাংশনের যোগজ নির্ণয় কিছুটা জটিল বা আমরা করার সময় অসম্ভব হয়ে পড়ে ফলাফলটা যাতে আমরা করতে পারি না, তো এই ধরনের ফাংশনকেই সাধারণত প্রথম ফাংশন হিসেবে আমাদের নির্বাচন করতে হবে। অর্থাৎ প্রথম ফাংশন বলতে এখানে কি বলছি যে ইউ, যেহেতু ইউ প্রথমে আছে এই জন্য এটাকে বলা হচ্ছে প্রথম ফাংশন। তো প্রথম ফাংশন কাকে বলবো বা কাকে ধরবো, যে ফাংশনটার আমাদের ইন্টিগ্রাল করা জটিল, অর্থাৎ সহজে বললে যে আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসের যে সূত্রগুলো জানি, আদর্শ আকারের যে সূত্রগুলো জানি, সেই সূত্রের সাহায্যে আমরা যদি সমাধান করতে না পারি কোনো একটা ফাংশনকে, সেই ফাংশনটাকে মূলত আমরা প্রথম ফাংশন হিসেবে ট্রিট করব। তো এখানে অভিজ্ঞতার আলোকে কিছু পরামর্শ দেওয়া হলো, তবে মনে রাখতে হবে যে এই নিয়মের ব্যতিক্রমও হতে পারে, অর্থাৎ এমন কিছু নিয়ম এখানে যে নিয়মটা আমরা আলোচনা করব সেই নিয়ম ছাড়াও সাধারণভাবেও আমরা কিছু সমস্যা সমাধান করতে পারি, এই জন্য বলা হচ্ছে এর ব্যতিক্রমও হতে পারে। তবে আমরা এখানে যে নিয়মটা আলোচনা করব এইটাই সবচেয়ে কার্যকরী একটা নিয়ম। তো এখানে খুব সহজে মনে রাখার জন্য এখানে একটা জিনিস দেখো যে নিচে কয়েকটি ফাংশনের তালিকা আমরা ধারাবাহিকভাবে দিয়েছি, তো এদের ক্রমকে প্রথম ফাংশন নির্বাচনে অগ্রাধিকার দিতে হবে। অর্থাৎ এখানে দেখো তোমরা ক্রমানুসারে 1 2 3 4 5 6 7 এই 7টি পয়েন্ট আছে। এই 7টি পয়েন্টের মধ্যে কাকে আমরা অগ্রাধিকার দেব, অর্থাৎ ধরা যাক যে 1 এবং 2 এই দুটো ফাংশন সেখানে আছে, এবং এমন ভাবে আছে যে 2 নম্বর যে ফাংশনটি এখানে আমাদের আছে সেই ফাংশনটি ওখানে প্রথম অবস্থায় আছে, আর এখানে 1 নম্বর যেটা আছে লগারিদমিক ফাংশন মনে করো সেটা হলো দ্বিতীয় নম্বরে আছে, দ্বিতীয় অবস্থানে আছে। তাহলে আমরা
কাকে প্রথম ফাংশন অর্থাৎ ইউ ধরবো। তো এখানে দেখা যাচ্ছে 1 নম্বরে কি দেওয়া আছে, লগারিদমিক ফাংশন, অর্থাৎ লগারিদমিক ফাংশন বলতে লগ অফ এক্স অর্থাৎ লগ অফ সামথিং যদি থাকে, তো সেই ফাংশনকে আমরা অবশ্যই প্রথম ফাংশন হিসেবে নির্বাচন করব। যদি লগারিদমিক ফাংশন না থাকে, দেখা গেল যে ইনভার্স ফাংশন আছে, ইনভার্স সার্কুলার ফাংশন আছে, তাহলে দেখা যাচ্ছে যে ইনভার্স ফাংশন কি আমরা প্রথম ফাংশন হিসেবে ধরবো। তো এখানে এইখানের যে ক্রম আছে 1 2 3 4 5 6 7, এই ক্রমানুসারে আমরা ইউ ফাংশনটিকে বিবেচনা করব। তো এখানে দেখো ফাংশন মূলত এখানে 6টি আছে, অর্থাৎ লগারিদমিক ফাংশন, বিপরীতবৃত্তীয় ফাংশন, তারপরে ধনাত্মক ঘাত বিশিষ্ট বহুপদী ফাংশন অর্থাৎ পলিনোমিয়াল ফাংশন, এরপরে 4 নম্বরে ত্রিকোণমিতিক ফাংশন, তারপরে 5 নম্বরে এক্সপোনেনশিয়াল ফাংশন অর্থাৎ সূচক ফাংশন, 6 নম্বরে রিপিটেড ফাংশন অর্থাৎ পুনরাবৃত্ত ফাংশন, এবং 7 নম্বরে এটা আসলে কোনো ফাংশন না, এটা এছাড়াও যদি বিশেষ কোনো ফাংশন থাকে সেই ফাংশনের কথা বলা হচ্ছে। তো এখানে দেখো ইংরেজি যে ওয়ার্ডগুলো ছিল আমাদের, এখানে এই প্রত্যেকটা ইংরেজি ওয়ার্ডের প্রথম লেটারটা যদি আমরা নেই, তাহলে একটা ওয়ার্ড আমরা দাঁড় করাতে পারি LIPTER, অর্থাৎ যদি আমরা উচ্চারণ করি তাহলে লিফটেড। এর আসলে কোনো বাংলা মিনিং নাই, জাস্ট আমাদের মনে রাখার সুবিধার জন্য লিফটেরও। তো এই শব্দটি যদি আমরা মনে রাখতে পারি তাহলে অনেকাংশে আমাদের সুবিধা হবে যে কোন ফাংশনটিকে আমরা ইউ ধরব। ধরা যাক যে আই এবং ও ফাংশন, অর্থাৎ ইনভার্স সার্কুলার ফাংশন, আই বলছি ইনভার্স সার্কুলার ফাংশন, এবং ও অর্থাৎ আদার্স ফাংশন। তো এই ধরনের ফাংশন থাকলে অবশ্যই, যেহেতু আইটা ক্রমানুসারে আগের অবস্থানে আছে, সুতরাং এই ইনভার্স ফাংশনকে আমরা মূল ফাংশন অর্থাৎ ইউ ফাংশন হিসেবে বিবেচনা করব। তাহলে তোমরা বিষয়টি অবশ্যই ক্লিয়ার হয়েছে যে কোন ফাংশনটিকে, অর্থাৎ দুটি ফাংশন গুণ অবস্থায় থাকলে আমরা কোন ফাংশনটিকে ইউ হিসেবে বিবেচনা করতে পারি। তো এখন তাহলে আমরা সরাসরি কিছু প্রবলেম ফেস করি। দেখো এখানে প্রথম যে সমস্যাটি, ইন্টিগ্রাল অফ e টু দি পাওয়ার x ইনটু cos x dx এর মান বের করতে হবে। তো এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে যে দুটি ফাংশন, অর্থাৎ একটা হলো e টু দি পাওয়ার x, একটু আগে যেটা আলোচনা করেছিলাম যে এক্সপোনেনশিয়াল ফর্ম অর্থাৎ e, আর পরের অংশটি হচ্ছে cos x অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশন অর্থাৎ t। তো আমরা যদি ওই লিফটেরও শব্দটি যদি ব্যবহার করতে চাই, সেই হিসেবে কোনটি আগে আছে আবার একটু দেখো, লিফটেরও ওখানে এক্সপোনেনশিয়াল ফর্ম অর্থাৎ ই এখানে আছে, এবং এর পরেরটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন অর্থাৎ টি। তো যেহেতু টি আগে আছে ক্রমানুসারে, তাহলে এই টি কে ইউ ফাংশন বিবেচনার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে, অর্থাৎ এই ত্রিকোণমিতিক ফাংশনটিকে আমরা ইউ ধরব। তাহলে দেখো যে এখানে ত্রিকোণমিতিক ফাংশন হলো cos x, তাহলে আমরা cos x কে ধরবো ইউ। এই জন্য আমাদের সুবিধার জন্য আমরা cos x কে প্রথম অবস্থানে নিয়েছি, যেহেতু আমরা জানি প্রথম ফাংশনটা ইউ, এই জন্য আমরা সাজিয়ে নিয়েছি। আর e টু দি পাওয়ার x যেটা আছে এটা আমরা দ্বিতীয় অবস্থানে লিখেছি, অর্থাৎ এভাবে আমরা গুণফল আকারে থাকলে সামন পিছন এভাবে সাজাই নিতে পারি। তো এখন ইউভি এর যে আমরা একটু আগে সূত্রটা শিখলাম সেটি একবার দেখো, যে ইন্টিগ্রাল অফ ইউভি ডিএক্স সমান ইউ ইন্টু ইন্টিগ্রাল অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল অফ ডিউ ডিএক্স ইন্টিগ্রাল অফ ভি ডিএক্স ডিএক্স। তো এখানে শুধু তোমরা সূত্রটি ভালোভাবে মনে রাখবে। সূত্রটি ভালোভাবে মনে রাখলে এখানে জাস্ট আমরা সূত্রটি ডান পাশের যে অংশটি আছে এখানে জাস্ট ইউ এর পরিবর্তে আমরা প্রথম ফাংশন বসাই দেব এবং ভি এর পরিবর্তে দ্বিতীয় ফাংশন। তো সেই হিসেবে যদি আমরা বসাই দিতে চাই, তাহলে তার আগে এখানে একটু বলে নেই, এখানে কিন্তু আমরা আমাদের যে প্রবলেমটা দেওয়া ছিল টোটাল ফাংশনটাকেই বা টোটাল ফলাফলটাকে কিন্তু আমরা আই ধরেছি, যেহেতু ইন্টিগ্রেশন অর্থাৎ এর ইন্টিগ্রাল বের করতে হবে, সুতরাং ইন্টিগ্রালের ফার্স্ট লেটারটা হলো আই, এই জন্য আমরা এর ফলাফলটাকে আই দ্বারা ডিনোট করছি, যা সেটা আমাদের সুবিধার জন্য। কারণ কেন নিয়েছি আমরা একটু পরেই সেটা বলছি বা বুঝতে পারবো। তো এখানে এই ইউভি এর যে যখন সূত্রটা আমরা ইউজ করছি, দেখো যে ই এর পরিবর্তে cos x এবং ভি এর পরিবর্তে e টু দি পাওয়ার x। তো সেই হিসেবে cos x ইনটু ইন্টিগ্রাল অফ e টু দি পাওয়ার x dx মাইনাস ইন্টিগ্রাল অফ d dx cos x, আর ইন্টিগ্রাল অফ e টু দি পাওয়ার x dx তো
ঠিকই থাকবে এবং শেষে একটা ডিএক্স। তো এখন আমরা দেখো ক্যালকুলেশন করে কি পাবো। আমরা এটা পাইছিলাম ln t। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই যে cos x ঠিক থাকলো, ইন্টিগ্রাল অফ e টু দি পাওয়ার x dx আমরা স্ট্যান্ডার্ড ফর্মুলা জানি যে ইন্টিগ্রাল অফ e টু দি পাওয়ার x dx মানে হলো e টু দি পাওয়ার x। এরপরে এই যে ভিতরের অংশটি আগে করতে হবে। দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আছে d dx অফ cos x, এটা আমরা ডেরিভেটিভের সূত্র হিসেবে জানি যে মাইনাস sin x। তো এখানে মাইনাসটা আমরা এই যে সামনে যে মাইনাস চিহ্নটা ছিল সেই মাইনাসের সঙ্গে গুণ করে দিয়েছি, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস। এবং একইভাবে দ্বিতীয় অংশটি হচ্ছে ইন্টিগ্রাল অফ e টু দি পাওয়ার x dx মানে হলো e টু দি পাওয়ার x এবং শেষে dx আছে। এখন দেখো এখানে একটু লক্ষ্য করো যে আমরা এখন যেটা ফলাফল পেলাম এই যে প্লাসের পরে যে অংশটি, এটা কিন্তু আবার দেখো দুটি ফাংশনের গুণফল আকারে আছে, অর্থাৎ আবার একটি হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন আর একটি এক্সপোনেনশিয়াল ফাংশন। তো আবার পূর্বের নিয়মেই প্রথম ফাংশনটাকেই আমরা sin x টাকে আমরা u ধরবো এবং পরে u টু দি পাওয়ার x কে আমরা v ধরবো। তো এই অংশটিকে আমরা আবার ওই ইন্টিগ্রাল অফ uv dx এর সূত্র হিসেবে ভাঙাতে পারি। তো সেই হিসেবে ভাঙালে দেখো এখানে u বলতে sin x আর v বলতে e টু দি পাওয়ার x। তো সেই হিসেবে আমরা এই লাইনটি পাবো সূত্র ব্যবহার করে। এখন দেখো প্রথম অংশটি যা ছিল তাই আছে, এখানে sin x ঠিক আছে, ইন্টিগ্রাল অফ e টু দি পাওয়ার x dx মানে আমরা জানি e টু দি পাওয়ার x মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন এবং শেষের dx টা ঠিক থাকলো। এই মাঝের অংশটির ফলাফল কি দাঁড়াচ্ছে d dx অফ sin x মানে আমরা জানি cos x, আর ইন্টিগ্রাল অফ e টু দি পাওয়ার x dx এটার রেজাল্ট হলো e টু দি পাওয়ার x। এখন দেখো একটা মজার বিষয়, সেটা হচ্ছে যে এই ফলাফল কিন্তু কখনোই আমরা শেষ করতে পারছি না। আমাদের একটা ফাংশন ছিল, মানে দুটো ফাংশনের গুণফল ছিল, অর্থাৎ একটা প্রবলেম ছিল, সেটাকে আমরা একবার ইউভি সূত্র ব্যবহার করলাম, ফলাফল পেলাম। ফলাফল পাওয়ার পরে আবার এখানে ইউভি সূত্র আমরা ফেলছি, ফেলার পরে একটা ফলাফল পেয়েছি, পাওয়ার পরে ফাইনালি আরো একটা অংশ পাইছি, এই যে শেষের অংশটি, যেটা আবার কিন্তু ইউভি। তো এই ধরনের প্রবলেমগুলা আমরা কখনোই সমাধান করে শেষ করতে পারবো না, অর্থাৎ চলতেই থাকবে। এগুলোকে বলা হচ্ছে রিপিটেড প্রসেস। তো এই জন্য যেহেতু কোনো না কোনো সময়ে আবার পূর্বের অবস্থায় আসবে বা রিপিট হবে আমাদের মূল ফাংশনটি, মূল প্রবলেমটি, এই জন্য কিন্তু এখানে আমরা আমাদের সুবিধার জন্য প্রথম অংশটাকে কিন্তু ফলাফলটাকে আই ধরেছিলাম। তো এখন দেখো এই যে শেষের যে অংশটা ইন্টিগ্রাল অফ cos x ইন্টু e টু দি পাওয়ার x dx, এটা কিন্তু আমাদের মূল প্রবলেমটি। তো এটাকে কিন্তু আমরা আই ধরেছিলাম, সুতরাং এটার পরিবর্তে আমরা এখানে আই বসাইলাম। আই বসার ফলে এখানে যেটা আমরা পক্ষান্তর করি, তাহলে আই কে বাম দিকে নিয়ে গেলে প্লাস আই, অর্থাৎ আই প্লাস আই ওয়াইজ আই, ডান দিকে যা আছে তাই থাকলো। এখানে আমরা একটা প্লাস সি অর্থাৎ ধ্রুব সংখ্যা যোগ করে দিয়েছি। আমরা জানি যে কোনো প্রবলেমের ইন্টিগ্রাল যখনই হয়ে যাবে তার সঙ্গে একটা ধ্রুব সংখ্যা যোগ করে দিতে হবে। তো এখানে যেহেতু আমরা সি বলতে আমরা বুঝি যে ইচ্ছামূলক ধ্রুবক, অর্থাৎ আমাদের ইচ্ছে মতো এটা ধরতে পারি, সুতরাং এখানে তোমরা সি, সি ড্যাশ, সি ডাবল ড্যাশ, C1, C2 যাই ধরো না কেন সেটাই ঠিক হবে। তো এখন আমাদের মূল ফাংশনটা কিন্তু ছিল আই ইকুয়াল। তো সুতরাং এখানে আমাদের একটু আই এর মান যদি বের করি, অর্থাৎ যেহেতু বাম দিকে 2 আছে, তাহলে আমরা এই 2 দ্বারা যদি উভয় পক্ষকে ভাগ করে দেই, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, ভাগ করে দিলে কিন্তু দাঁড়াচ্ছে আই ইকুয়াল হাফ ইন্টু e টু দি পাওয়ার x ইন্টু sin x প্লাস cos x, এবং এই পরের যে অংশটি অর্থাৎ ডান দিকে ছিল কিন্তু সি ড্যাশ, তো সি ড্যাশ কে 2 দ্বারা ভাগ করলে কি দাঁড়াচ্ছে, আমরা এখানে দেখো যে ডান দিকে লিখছি সি ড্যাশ কে 2 দ্বারা ভাগ করলে হবে সি ড্যাশ বাই 2, অর্থাৎ কোনো একটি ধ্রুব সংখ্যাকে অপর আরেকটি ধ্রুব সংখ্যা দ্বারা ভাগ করলে যে ফলাফলটা হবে সেই ফলাফলটি অপর বা অন্য আরেকটি ধ্রুব সংখ্যা। তো যেহেতু অন্য একটি ধ্রুব সংখ্যা, সেটাকে আমরা সি বা যে কোনো প্রতীক দ্বারা চিহ্নিত করতে পারি। তো সেটাকে আমরা আমাদের ইচ্ছে মতো এখানে সি ধরছি, তো সেই ফলাফলটাকে আমরা এখানে সি এ দিচ্ছি। তোমরা সুবিধার মতো এখানে সিও দিতে পারো, সি ড্যাশও দিতে পারো, C1, C2 যা ইচ্ছা তাই দিতে পারো। তো এইভাবে এই ধরনের ত্রিকোণমিতিক ফাংশন এবং এক্সপোনেনশিয়াল ফাংশন যদি গুণ অবস্থায় থাকে, তাদের গুণফলের ইন্টিগ্রালটা আমরা এইভাবে বের করব। তো আশা করি তোমরা প্রবলেমটি বুঝতে পেরেছো এবং এই ধরনের প্রবলেমগুলো তোমরা সহজেই এখন
সমাধান করতে পারবে। এখন আমরা আরেকটি সমস্যা আলোচনা করি। দেখো এখানে দেওয়া আছে ইন্টিগ্রাল অফ log x dx। তো এখানে দেখো শুধুমাত্র একটি ফাংশন এবং সেই ফাংশনটি কি আছে, লগারিদমিক ফাংশন, এবং আমরা জানি ইন্টিগ্রাল অফ log x dx এই ধরনের কোনো স্ট্যান্ডার্ড ফর্মুলা আমাদের নাই। সুতরাং এটাকেও আমরা একটু সাজায় নেব, অর্থাৎ আমরা জানি যে কোনো কিছুর সঙ্গেই 1 গুণ অবস্থায় থাকে, তো সেই হিসেবে আমরা এখানে log x এবং আরেকটি ধরে নিতে পারি 1, অর্থাৎ এখানে আমরা বলছি এখন যে log x একটা ফাংশন, 1 আরেকটি ফাংশন। তো এখানে আমরা log x টাকেই সাধারণত ইউ ফাংশন হিসেবে প্রকাশ করব, অর্থাৎ লগারিদমিক যে ফাংশনগুলো থাকবে আমরা লগারিদমিক ফাংশনটাকেই ইউ ফাংশন হিসেবে ধরব, এবং ঘুরে ফিরে আবার আগের শব্দটি যদি আমরা মনে করি, অর্থাৎ লিফটেরও সেই মোতাবেকও আমরা এখানে লগারিদমিক ফাংশনটাকে ইউ ধরব। তো এই সূত্রটি তোমরা জানো, ইউ ভি এর সূত্রটি আমরা আগেই বলেছি। তো সেই হিসেবে এখানে দেখো ইউ এর মান হচ্ছে log x, অর্থাৎ ইউ বলতে log x আর ভি বলতে এখানে 1। তো এই সূত্রে আমরা যদি এখন ইউ ভি এর মানটা বসাই দিই, তাহলে ফাইনালি পাচ্ছি আমরা log x ইন্টু ইন্টিগ্রাল অফ 1 dx মাইনাস ইন্টিগ্রাল অফ ddx অফ log x ইন্টু ইন্টিগ্রাল 1 dx ইন্টু dx। তো আমরা এখানে এর আগে বিভিন্ন সমস্যার সমাধান করার সময় বা এর আগে লেকচারে আমরা বিভিন্ন এরকম সমস্যার সমাধান করেছি, অর্থাৎ ইন্টিগ্রাল 1 dx থাকতে পারে অথবা ইন্টিগ্রাল dx, একই কথা। তো আমরা জানি যে ইন্টিগ্রাল 1 dx ইকুয়াল হচ্ছে x, তো এটা মান আমরা বসাই দিলাম। এখন এই যে ভিতরের অংশটিকে একটু ক্যালকুলেশন করি, ddx অফ log x আমরা জানি 1/x, এবং একইভাবে ইন্টিগ্রাল অফ 1 dx মানে আমরা আগের মতো x বসাই দিলাম। তো এখন এখানে x আমরা কেটে দিতে পারি, কেটে দিলে কি দাঁড়াচ্ছে x ইন্টু log x, একটু আমরা সাজায় নিচ্ছি, এটা মাইনাস কাটাকাটি করলে ইন্টিগ্রাল অফ 1 dx অর্থাৎ dx। তো একইভাবে আমরা ইন্টিগ্রাল অফ dx এর মানটা জানি যে x, সুতরাং ফাইনালি আমরা পাচ্ছি x log x মাইনাস x, এবং তোমরা জানো যে সবসময় আমরা একটা ধ্রুব সংখ্যা প্লাস c যুক্ত করি। তো এইভাবে আমরা এই সমস্যাগুলোর সমাধান করব। এখন দেখো আরেকটি ফাংশন tan ইনভার্স x, এখানে একইভাবে tan ইনভার্স x এর সঙ্গে আমরা একটা 1 নিতে পারি, এবং আবার ওই লিফটেরোর নিয়ম অনুযায়ী এখানে tan ইনভার্স x কে আমরা ইউ ধরব। তো আবার এখানে তোমাদের একটু দেখার সুবিধার জন্য এখানে আমি সূত্রটি লিখে দিয়েছি, ইন্টিগ্রাল অফ ইউ ভি। তো সেই মোতাবেক এখানে ইউ বলতে tan ইনভার্স x আর ভি বলতে 1। তো এই ইউ ভি এর মানটা যদি আমরা ওই সূত্রে বসাই দেই, তাহলে দেখো পাচ্ছি tan ইনভার্স x ইন্টু ইন্টিগ্রাল অফ 1 dx মাইনাস ইন্টিগ্রাল অফ ddx ইন্টু tan ইনভার্স x ইন্টু ইন্টিগ্রাল অফ 1 dx। তো এখন আমরা আবার আগের নিয়মে যদি মানগুলো বসাই দেই, অর্থাৎ এখানে দেখো tan ইনভার্স x ইন্টিগ্রাল অফ 1 dx মানে আমরা x জানি, ddx অফ tan ইনভার্স x মানে 1/1 প্লাস x স্কয়ার, আর একইভাবে ইন্টিগ্রাল অফ 1 dx মানে হলো x। এখন এটাকে আমরা একটু সাজায় লিখলাম প্রথম অংশটি, এবং দ্বিতীয় অংশটি এখানে গুণ করে দিয়ে দিলাম। এখন এর পরবর্তীতে আমরা যেটা পাবো, দেখো এখানে আমাদের সুবিধার জন্য আমরা একটু পরে সেটা বুঝতে পারবো যে এখানে 2 দ্বারা ভাগ করে দিয়েছে, অর্থাৎ হাফ দ্বারা গুণ, এবং এখানে 2 দ্বারা গুণ লবে, তো 2 ক্যান্সেল হলে আবার পূর্বের ফাংশনটি হয়। এখন দেখো এই যে নিচে আছে 1 প্লাস x স্কয়ার আর উপরে আছে 2x, তো আমরা এই ধরনের ফাংশনগুলোকে কিন্তু এইভাবে লিখেছিলাম প্রতিস্থাপন পদ্ধতিতে z ধরে করা। তো z ধরে এখানে আর বিস্তারিত আমি বলছি না, এটা তোমরা পারবে। তো z ইকুয়াল এভাবে না ধরেও আমরা অন্যভাবে করতে পারি, সেটা একটু দেখো। এই যে দ্বিতীয় যে সূত্রটি এখানে দেখো, এই যে দ্বিতীয় সূত্রটি এখানে, এই 2 নম্বর সূত্রটি এখানে ইন্টিগ্রাল অফ f ড্যাশ x বাই fx, অর্থাৎ নিচে যদি কোনো ফাংশন থাকে সেই ফাংশনের ডেরিভেটিভ যদি আমাদের উপরে থাকে তাহলে আমরা লিখতে পারি log অফ নিচের ফাংশনটি। তো সেই হিসেবে এখানে দেখো 1 প্লাস x স্কয়ার এর ডেরিভেটিভ করলে কিন্তু 2x হয়, সেটা কিন্তু উপরে আছে, তাই সুতরাং এটা আমরা একবারেই লিখতে পারি। এখানে তোমরা একটু লক্ষ্য করো, এই যে এই লাইন থেকে একবার শেষের লাইনটি, প্রথম অংশটি ঠিক আছে, হাফ ঠিক আছে, এই যে নিচের ফাংশন ছিল 1 প্লাস x স্কয়ার, তার ডেরিভেটিভ হচ্ছে 2x,
তাহলে উপরে 2x, সুতরাং এখানে আমরা লিখছি লগ অফ নিচের ফাংশনটি। তো এটাকে আমরা এই যে উপরে যেটা লাইন এটা ভাবে লিখতে পারি ডি অফ 1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ যদি 1 প্লাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয় তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার, ডি অফ 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে যদি 1 প্লাস এক্স স্কোয়ার পরিবর্তে এক্স কিউব হয় তাহলে ডি এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4 হলে ডি এক্স টু দি পাওয়ার 4, এইভাবেও আমরা সাজা লিখতে পারি। তো এখানে আমরা এই লাইনটি নাও লিখতে পারি, এইভাবে আমরা করতে পারি। তো এই ধরনের সমস্যাগুলো তোমরা আসলে এভাবেই সমাধান করবে। আজকে এই ধরনের আরেকটু প্রবলেম আছে, এই প্রবলেমগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তোমাদের কিছু বাড়ি কাজ থাকবে, এখানে দেখো কিছু বাড়ি কাজ আমি দিয়েছি, এই বাড়ি কাজগুলো তোমরা সমাধান করবে। এই ভিডিওটি পুনরায় দেখতে চাইলে তোমরা ভিজিট করবে www.skills.gov.bd/dt অথবা এই ফেসবুক লিংক থেকে। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা ইন্টিগ্রেশন বাই পার্শিয়াল ফ্র্যাকশন, অর্থাৎ পার্শিয়াল ফ্র্যাকশন থাকলে কিভাবে করবো সেটা বিষয়ে আমরা আলোচনা করব বিস্তারিত। সে পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।